নির্বাচনী প্রচারে ফের বিতর্কে জন্ম ট্রাম্পের। খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বললেন সাবেক প্রেসিডেন্ট। গণতন্ত্রের মৃত্যুর সঙ্গে তুলনা করে সমালোচনা ডেমোক্র্যাটদের। গোলান মালভূমিতে হামলার জেরে লেবানন ইসরায়েল তীব্র উত্তেজনা। সরাসরি যুদ্ধের শঙ্কা। ফিলিস্তিনিদের সমর্থনে তেল আবিবে সেনা পাঠানোর হুঁশিয়ারি এরদোয়ানের। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের অবস্থা আরও ভয়াবহ। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে ৫,০০০ একর এলাকায়। নিয়ন্ত্রণে কাজ করছে ৪,০০০ দমকল কর্মী। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার ভোট দিন, আগামীতে আর ভোটই দিতে হবে না। খ্রিস্টানদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে শোরগোল মার্কিন রাজনীতিতে। রিপাবলিকান দলের কাছেও নেই ট্রাম্পের মন্তব্যের ব্যাখ্যা। তবে সাবেক এই প্রেসিডেন্টের এমন বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে কামালা হ্যারিস শিবির। মাত্র ৬ দিনে প্রচারণার জন্য $২০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ হয়েছে বলেও দাবি করা হয়। আগামী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েক মাস ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তবে চলতি মাসের সম্মেলনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই সেই প্রচারণা বেড়েছে কয়েক গুণ। সমাবেশে নানা বিষয়ে কথা বলে আলোচনার জন্ম দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠীর আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিয়ে দলকে বিপাকে ফেলেছেন ট্রাম্প। নিজের বক্তব্যে খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেন ভোটদানে অংশ নেন। এবার তাকে ভোট দিলে আগামীতে আর ভোটই দিতে হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। Get out and vote just this time. You won't have to do it anymore. 4 more years, you know what? It'll be fixed, it'll be fine. You won't have to vote anymore, my beautiful Christians. I love you, Christians. I'm a Christian. ট্রাম্পের এই মন্তব্যের পরই শোরগোল বেঁধে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হলেও হঠাৎ কী কারণে ট্রাম্প এই মন্তব্য করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়, ব্যাখ্যা নেই দলের কাছেও। এর আগে একবার ট্রাম্প দাবি করেছিলেন যদি তিনি ক্ষমতায় ফেরেন তাহলে একদিনের জন্য তাকে এক নায়কের ভূমিকায় দেখা যাবে। এমনকি মেক্সিকোর সঙ্গে দক্ষিণের সীমান্ত তিনি বন্ধ করে দেবেন। ভোট নিয়ে এমন মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। রিপাবলিকানরা চুপ থাকলেও ঠিকই জবাব দিয়েছে ডেমোক্র্যাট শিবির। দলটির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণা শিবির ট্রাম্পের মন্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে। এমনকি মাত্র ৬ দিনে কামালার প্রচারণা শিবিরে $২০০ মিলিয়ন মার্কিন ডলার জমা হয়েছে বলেও দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় উত্তেজনা বাড়ছে লেবানন ও ইসরায়েলের মধ্যে। হামলার ঘটনায় তেল আবিবের পর হিজবুল্লাহকে দায়ী করেছে ওয়াশিংটন। হামলায় ইরানের তৈরি রকেট ব্যবহার করা হয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। যদিও ইরানের অভিযোগ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিতেই লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির ওপর দায় চাপাচ্ছে তেল আবিব। এদিকে ফিলিস্তিনিদের সহায়তা এবার ইসরায়েলের সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার শেষকৃত্য হয় গোলান মালভূমিতে রকেট হামলায় নিহতদের। হাজারো মানুষ শেষ বিদায়ে উপস্থিত হন। এ সময় অনেকে এই ঘটনার জন্য নেতানিয়াহু সরকারের উপর দায় চাপান। তিরস্কারের মুখে পড়েন কয়েকজন মন্ত্রী। হামলার পরপরই যুক্তরাষ্ট্র সফর থেকে তড়িঘড়ি ইসরায়েলে ফেরেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিরে জরুরি নিরাপত্তা বৈঠকে যোগ দেন। আবারও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। হামলায় ইরানের তৈরি রকেট ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। চরম প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় হিজবুল্লাহর উপরই দায় চেপিয়েছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যদিও দায়ভার অস্বীকার করেছে ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠীটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। তেহরানের দাবি, গাজায় নিরীহ মানুষদের গণহত্যা থেকে বিশ্ব সম্প্রদায়ের নজর ভিন্ন দিকে নিতেই হিজবুল্লাহর উপর দোষ দেয়া হচ্ছে। গেল শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে রকেট হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলা চালানো হয়। বিশ্লেষকদের আশঙ্কা দুই পক্ষ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনকি এই অস্থিরতা গাজায় যুদ্ধবিরতির আলোচনায় প্রভাব ফেলবে বলেও মনে করছেন অনেকে।
রাহানুল রানা, সময় সংবাদ। ফিলিস্তিনিদের সহায়তায় এবার ইসরায়েলে সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার নিজ দলের এক সভায় এরদোয়ান বলেন, অতীতে আজারবাইজানের নাগোর্নো কারাবাখ এবং লিবিয়ায় যেভাবে প্রবেশ করেছিল তুরস্ক, ঠিক সেভাবেই ইসরায়েলেও ঢুকতে পারে তার দেশ। এজন্য তুর্কি সেনাদের আরও শক্তিশালী হওয়ার নির্দেশ দেন এরদোয়ান। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ। এমন অবস্থায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ইসরায়েলের সৈন্য পাঠানোর হুমকি দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার রিজ শহরে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেন, অতীতে আজারবাইজানের নাগোর্নো কারাবাখ এবং লিবিয়ায় যেভাবে তুর্কি সেনারা প্রবেশ করেছিল, একইভাবে ফিলিস্তিনিদের সাহায্য করতে এবার ইসরায়েলেও ঢুকতে পারে তার দেশ। এজন্য নিজেদের আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান এরদোয়ান। আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে, যাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল এই নৃশংস বর্বরতা আর চালাতে না পারে। 2020 সালে লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক। অন্যদিকে নাগোর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও সামরিক প্রশিক্ষণ সহ নানাভাবে সহায়তার কথা জানিয়েছে আঙ্কারা। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিকোলাস মাদুরোর ওপরই আস্থা ভেনেজুয়েলার সাধারণ মানুষের। টানা তৃতীয়বারের মতো জয়ী সমাজতান্ত্রিক দল, ভোট কারচুপির অভিযোগ বিরোধীদের। আরও ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে 5,000 একর এলাকায়। এর মধ্যে পুড়ে গেছে 3.5 লাখ একরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন প্রায় 4,000 দমকল কর্মী। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে একের পর এক বনাঞ্চল। বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক দাবানল। এক প্রতিবেদনে বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে 5,000 একর বা 8 বর্গমাইল এলাকায়। বুধবার শুরু হয় দাবানলে এরই মধ্যে 3.5 লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় 4,000 দমকল কর্মী। যদিও এর নিয়ন্ত্রণের হার 0% বলে জানা গেছে। পার্বত্য ভূমি ও ঝড়ো বাতাস পরিস্থিতি আরো জটিল করে তুলেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে, অঙ্গরাজ্যটিতে সৃষ্টি হওয়া এবছরের সবচেয়ে বড় দাবানল এটি। ভয়াবহ দাবানল থেকে জীবন বাঁচাতে অনেককে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও তাদের ব্যবহৃত গাড়িগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সেগুলো সেখানেই পুড়ে অঙ্গার হচ্ছে। আগুনের লেলিহান শিখায় ধ্বংস হচ্ছে বসত বাড়িও। এখন পর্যন্ত 1.5 শতাধিক স্থাপনা পুড়ে গেছে। স্থানীয় প্রশাসন বলছে, এরই মধ্যে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। 2018 সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে ক্যাম্প ফায়ার ছিল সবচেয়ে প্রাণঘাতী দাবানল। বর্তমানে অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে চলমান দাবানলটির নাম দেওয়া হয়েছে পার্ক ফায়ার। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ। প্রবাসী সেবা প্রত্যাশীদের ভোগান্তি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সমাজতান্ত্রিক পার্টি নিকোলাস মাদুরো। রোববার স্থানীয় সময় ভোট থেকে সমাজতান্ত্রিক শাসনের 25 বছরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেন দেশটির জনগণ। যদিও ভোট গণনার সময় কারচুপির আশঙ্কা করছিলেন বিরোধী প্রার্থী এডমন্ডো গনজালেস। এদিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। প্রবাসীদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রিতা সহ দূতাবাস সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। তবে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 2020 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কেনা নিজস্ব চ্যান্সারিতে সুবিশাল পরিসরে সেবা কার্যক্রম শুরু করে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন লিসবনের এই মিশনে আসেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ ছাড়াও ভিসা বা অন্যান্য ইস্যুতে দূতাবাসে আসেন পর্তুগিজ নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।
দেখে বোঝার উপায় নেই এটাই বাংলাদেশ দূতাবাসে আসা কয়েকশো সেবা প্রত্যাশীর ওয়েটিং রুম। মেঝের এ চিত্র দেখেই আঁচ করা যায় ধোয়া মোছা হয়নি দীর্ঘদিন। এই যদি হয় বসার জায়গা, তাহলে সহজেই অনুমান করা যায় কি হতে পারে টয়লেটের চিত্র। পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগীরা। রয়েছে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার 11 মাস লেগে গেছে আমার পাসপোর্টটা আমি পেতে। এই যে ক্ষমতা দেখানো বা চেয়ারের একটা পাওয়ার দেখানো, এটা কোনোভাবেই কাম্য না। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। পর্তুগালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এখানে আসেন পর্তুগিজ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ আরো আন্তরিক হবে এমনটাই আশা করে সেবা প্রত্যাশীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভারতের দিল্লিতে কোচিং সেন্টারে বন্যার পানি ঢুকে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে বেসমেন্ট মালিক সহ 7 জনকে। রোববার ওই কোচিং সেন্টারের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান অনেকে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। বিক্ষোভ হয়েছে একটি মেট্রো স্টেশনের সামনেও। সেখান থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে। মৃতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। শনিবার সন্ধ্যায় বেসমেন্টে হঠাৎ করে বন্যার পানি ঢুকে পড়ে। এরপর 4 ঘন্টারও বেশি সময় আটকে থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের চলমান সংকটের বড়সড় প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে অনিশ্চয়তা। কলকাতায় আটকা পড়েন অনেক বাংলাদেশি পর্যটক। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সৃষ্ট চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতের কলকাতায়। কেননা কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা। খাওয়ার হোটেল ফাঁকা, থাকার জায়গা সমস্ত ফাঁকা, কেউ নেই, বাস আসছে না। আমরা তো চাই যে পরিস্থিতি স্বাভাবিক তাড়াতাড়ি চালু হোক। অন্যদিকে কলকাতায় আটকে পড়েছেন অনেক বাংলাদেশি পর্যটকও। তারাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। ডাক্তার দেখাতে আসছিলাম, তো এখন যাওয়ার কোনো উপায় পাচ্ছিলাম, এখানে আটকে গেছি। বেড়ানো, চিকিৎসা এবং কেনাকাটার জন্য আসা বাংলাদেশি পর্যটকদের কারণেই গোটা এই এলাকার অর্থনীতি চাঙ্গা থাকে। তবে বাংলাদেশের যে কোনো সংকট হলেই কয়েক ঘন্টার মধ্যে সেই অর্থনীতির উপর পড়ে মারাত্মক নেতিবাচক প্রভাবও, বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নিউ মার্কেটের বিস্তীর্ণ এলাকার পুরোপুরি অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। আর বাংলাদেশি পর্যটক আসা কমে যাওয়ায় তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনী প্রচারে ফের বিতর্কে জন্ম ট্রাম্পের। খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বললেন সাবেক প্রেসিডেন্ট। গণতন্ত্রের মৃত্যুর সঙ্গে তুলনা করে সমালোচনা ডেমোক্র্যাটদের। গোলান মালভূমিতে হামলার জেরে লেবানন ইসরায়েল তীব্র উত্তেজনা। সরাসরি যুদ্ধের শঙ্কা। ফিলিস্তিনিদের সমর্থনে তেল আবিবে সেনা পাঠানোর হুঁশিয়ারি এরদোয়ানের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনান। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।